শিক্ষার্থী বন্ধুরা 2 মিনিট আগেই চলে আসলাম যেন আমরা ঠিক টাইমে ক্লাসটা শুরু করতে পারি। সাউন্ড তো বোঝা যায় না? শিক্ষার্থী বন্ধুরা 2 মিনিট আগে ওই লাইট অফ করলে হয়, লাইট অফ করলে তো পরে না সমস্যা নেই, এটা দরকার নেই। দাঁড়াও, আচ্ছা অনেকেই ক্লাসে মোটামুটি শিফা, নাফিজুল আজিজ, আব্দুল্লাল বাতিন, আফরুজ মুস্তারি, নাজনীন জামান তিথি, তৌফিক ওমর নাফিস, নয়ন ক্লাস দেখছে, আমিনা, রফিউল ইসলাম অভি, তৌফিক ওমর নাফিস, তৌফিক লিখেছো, সাউন্ড ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। শশী সিদ্দিকা, আব্দুল্লাল বাতিন, শাহরিয়ার শাওন, তানিয়া তাহসিন, রেইন, কোথায় রেইন ভাইয়া? তানজিলা রুমা লিখছো, মমতাহিনা তাবাসসুম, চারটা 5 বেজে গেছে তাই না? তৌফিক মোনা এসপি দাস। দেখি কতজন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয় আজকে। মরিয়ম তাবাসসুম, পল্লবী, শারমিলা তাসনিম, শশী সিদ্দিকা, তাজিম আহমেদ, শাহরিয়ার শাম। ভাইয়া সকালে ক্লাসটা অনেক ভালো লাগলো শাহরিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। রফিক আহমেদ, আচ্ছা 97 স্টুডেন্ট কেবল না, 99। ওকে, 100 স্টুডেন্ট পার হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে 2-1 স্টুডেন্ট যদি অভিমত দিয়েছে এটা যে 11টাই ভালো আসলে, কারণ তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোর ক্লাস রেকর্ডিং ক্লাস হচ্ছে, তারপর দেখা যাচ্ছে 11টায় হয়তো বা অন্য কোনো কলেজের অন্য সাবজেক্ট থাকতে পারে যেটা তোমাদের সায়েন্সে নাও হইতে পারে, বা কলেজেও ওটা রেকর্ডিং ক্লাস থেকে যাবে, আমারটাও থেকে যাবে, পরে করে না। আমার মনে হয় 11টা টাইমটাই সবচেয়ে ভালো। আমি সব সার্চ করে দেখলাম, মানে 11টা টাইম সবচেয়ে ভালো মনে হচ্ছে। তোমরা কি বলো বলো তো? তোমাদের উপর বেস করে আমি সামনের দিন থেকে টাইমটা ঠিক করবো। আমার কাছে মনে হচ্ছে 11টা টাইমটাই ভালো। তোমরা কি বলো একটু কমেন্টে জানাও দেখি 2-1 ভাইয়া। তাই না? আমার মনে হচ্ছে 11টা টাইম ভালো হতো। তোমরা কি বলছো? জাস্ট তোমাদের জন্যই বলছি ভাইয়া। সৌরভ চৌধুরী লিখেছে হ্যাঁ ভাইয়া, আমার কাছে তাই মনে হয় ভাই 11টায়। হ্যাঁ, মাহফুজা শিরিন লিপি, শশী সিদ্দিকা লিখছো থ্যাঙ্কস, শাহরিয়ার শাওন লিখেছো জি ভাই, আমার কাছেও তাই মনে হচ্ছে ভাই, বুঝছো? মমতাহিনা তাবাসসুম লিখেছে 11টায় ক্লাস হয়, 11টায় ভালো, সহমত জি ভাই, সেটাই ভালো, 11টায় বেস্ট ভাইয়া, টাইমটাই রেখে দেন, 11টায় ভালো। এই যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা 11টায় লিখছো আর কি, আমার কাছেও তাই মনে হয় ভাইয়া, বুঝছো যে 11টা টাইমটাই ভালো। সব হিসাব করে আমি দেখলাম যে সব ক্যালকুলেশন করে এই সন্ধ্যার পরে তোমরা সারাদিন অনলাইনে ক্লাসগুলো করে ফোনের চার্জও থাকে না অনেকের, এই সময় ক্লাস করাটাও টাফ। আবার এই অনলাইন ক্লাসের জন্য সকাল 7টায় 8টায়, কারণ কলেজ যখন শুরু হবে, অফলাইনে যখন ক্লাস শুরু হবে তোমাদের সকাল 6টায় ঘুম থেকে উঠবে, তো এখনও যদি 6টায় ঘুম থেকে উঠতে হয় অনলাইন ক্লাসের জন্য। হ্যাঁ তৌফিক ওমর ঠিক বলেছো ভাইয়া, তো আমার কাছেও তাই মনে হচ্ছে ভাইয়া, বুঝছো? আমি এই ব্যাপারে তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেবো, টেনশন নাই। আমি জাস্ট তোমাদের মতামতটা নিয়ে নিলাম আর কি ভাইয়া। তাহলে আমরা শুরু করি। আজকে যে টপিকসটা আমরা শুরু করব সেটা হলো দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন আমরা আজকে শুরু করলাম।
তবে আজকে এবং আগামী দিন হয়তো দুটো ক্লাসই লাগতে পারে আমাদের, কারণ হচ্ছে ভাই দ্রাবক নিষ্কাশনের বেশ কিছু অঙ্ক আছে, বুঝছো? হ্যাঁ, সারিয়া সামলিকা সন্ধ্যাবেলা নেট খুব সমস্যা করে, এটাও ঠিক বলেছো ভাই, ইটস ওকে। এই যে ফারদিন লিখেছো আমার 40%, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমগুলো, আমি তোমাদের 11টার সময় রাখবো, টেনশন নাই। ওকে, প্লিজ দেখো দ্রাবক নিষ্কাশন। তোমরা নিশ্চয় খেয়াল করেছো যে আমরা আমাদের টপিক্সটা যেটা চলছে, টপিক্সটার নাম কি ভাই বলো তো? জৈব যৌগের বিশোধন এবং বিশ্লেষণ, অর্থাৎ কোনো জৈব যৌগ থেকে মিশ্রণের উপাদানগুলোকে আমরা পৃথক করছি। এই পৃথক করতে গিয়ে বিভিন্ন পদ্ধতি আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। পাতন পড়েছি আমরা, আংশিক পাতন পড়েছি, কেলাসন পড়েছি, আংশিক কেলাসন পড়েছি, নিম্নচাপ পাতন পড়ছি। আজকে আরেকটা পদ্ধতি, এগুলো হলো দ্রাবক নিষ্কাশন। এবং আমি যখন তোমাদের জৈব যৌগের বিশোধন এই টপিক্সটা শুরু করি, তখন কিন্তু ভাই বলেছিলাম যে আমাদের এই টোটাল জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল, সেইটা আমি তোমাদের থিওরিটিক্যাল পড়াচ্ছি। ওকে, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে তোমাদের ক্লাসগুলো করতে হবে ভাই। বেশ ভালো, আজকে তোমরা এখন পর্যন্ত 156 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত আছো, থ্যাংক ইউ। তো দেখো, নাম শুনেই তোমরা বুঝতে পারতেছ যে কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোথাও থেকে, ভালো করে শোনো, সংজ্ঞা লিখতে হবে না, সুন্দর করে লেখা আছে, জলীয় দ্রবণ বা অন্য কোথাও থেকে আরেকটা জৈব দ্রাবক মিশ্রিত করে পৃথক করার পদ্ধতিকেই বলি আমরা দ্রাবক নিষ্কাশন। নাম শুনে বুঝতে পারতেছো না ভাই? দ্রাবক, কোন একটা দ্রাবককে কোনো মিশ্রণ থেকে আমরা কি করব? নিষ্কাশিত করব। কি বললাম? কোনো দ্রাবককে কোনো মিশ্রণ থেকে আমরা নিষ্কাশিত করব কিভাবে? অন্য একটা দ্রাবক যোগ করে। এই পদ্ধতিটার নামই হচ্ছে আসলে দ্রাবক নিষ্কাশন। আমি আবারও বলছি, বারবার বলবো, 14 বার বলবো, যে টপিক যতটুকু বলার পর আমি বলবো যে এইটুকু বুঝতে পেরেছো কিনা। তো ওইটুকুর মধ্যে যদি কোনো কিছু বোঝার প্রবলেম থাকে বা সঙ্গে সঙ্গে বলবা, মানে এটা মনে করো না আবার যে ভাইয়া আগে পুরোটা বুঝায়নি তারপর বলবো আবার বোঝানো, তখন কিন্তু ভাই আর ভালো বোঝানো যাবে না, বুঝছো? এই জন্য যতটুকু বলবো আমরা ততটুকুর মধ্যে, মানে যখন আমি জিজ্ঞেস করব যে এইটুকুর মধ্যে প্রবলেম আছে কিনা, তুমি যতবার আমাকে বলবা আমি ততবার তোমার প্রবলেম সলভ করব। ওকে, তাহলে কি বলছি ভাই আমরা? যে কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ অথবা অন্য কোনো একটা মিশ্রণ থেকে আরেকটা জৈব দ্রাবক যোগ করে পৃথক করার পদ্ধতিকেই বলি আমরা দ্রাবক নিষ্কাশন। বিষয়টা কিরকম দেখো, আমি একটু দেখাই দিই তোমাদের বিষয়টা, তাহলে ছবি আঁকায় দেখালে তোমরা বুঝতে পারবা সংজ্ঞাটা বুঝতে পারবা। দেখো, এই যে ভাই ধরে নাও, এই যে এইটা হলো আমাদের একটা পৃথকীকরণ ফানেল, এইটা হলো পৃথকীকরণ ফানেল, এইটা হলো পৃথকীকরণ ফানেল। অবশ্যই মুখটা মোটামুটি বন্ধ করা যায়। তো আমরা কি করলাম ভাই জানো? এই জায়গায় মনে করো এই যে মিশ্রণের মধ্যে, এখানে একটা মিশ্রণ নিলাম আমরা, সেই মিশ্রণের মধ্যে মনে করো জল প্লাস অ্যালকোহল আছে, জল প্লাস অ্যালকোহল আছে। খেয়াল করো ভাই, এই যে আমরা একটা উপাদান, একটা জৈব যৌগ, কি সেটা? অ্যালকোহলকে পৃথক করব কোথায় থেকে? ওর জলীয় দ্রবণ থেকে। কিভাবে? আরেকটা জৈব দ্রাবক যোগ করে। কি বললাম? এই যে অ্যালকোহলটাকে আমরা, শোনো, দ্রাবক নিষ্কাশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কঠিন, এই যে লিখা আছে তোমাদের ওখানে দেখবা, কঠিন পদার্থ হতে নিষ্কাশন, আর একটা হচ্ছে জলীয় দ্রবণ হতে নিষ্কাশন। কি কি বললাম? একটা হলো কঠিন পদার্থ থেকে নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন হচ্ছে দুই প্রকার, একটা হলো কঠিন পদার্থ থেকে নিষ্কাশন, আর একটা হলো জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন। তো তোমাদের মেনলি যেটা লাগবে ভাই, সেটা হলো জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন। এই যে অ্যালকোহলটা, এটা তার জলীয় দ্রবণ থেকে আমরা পৃথক করব। কিভাবে পৃথক করব? আরেকটা জৈব দ্রাবক যোগ করলে। মনে রেখো, দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহার হয়, দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইথার। মাথায় থাকে যেন তোমাদের, দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহার হয়
ইথার, এবং ইথার বলতে সাধারণত আমরা কি বুঝি, কোন ইথার বা ডাই ইথাইল ইথার। খেয়াল করো, এই যে অ্যালকোহল একটা জৈব যৌগ, এইটাকে আমরা তার জলীয় দ্রবণ থেকে পৃথক করব। কিভাবে পৃথক করব? এই ধরো এই জৈব দ্রাবকটা যোগ করে, এই যে একটা জলীয় দ্রবণ থেকে আমরা জৈব যৌগ পৃথক করছি, আরেকটা জৈব দ্রাবক যোগ করে, এই পদ্ধতির নামই হচ্ছে আসলে দ্রাবক নিষ্কাশন। কি ঠিক আছে? দেখো ব্যাপারটা কিভাবে করা হয়। এটা কিন্তু তোমাদের এনসিটিভির যে বই আছে, সেই বেশ কিছু বইয়ে কিন্তু ভাই এই এমসিকিউটা দেওয়া আছে যে দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি। এই যে পেয়েছি একটা আমরা, তোমরা ইচ্ছে করলে পেজ নাম্বারটা দেখতে পারো, যাদের কাছে কনসেপ্ট বুক আছে। 100 পেজ নাম্বার 189, কোশ্চিন নাম্বার হচ্ছে ভাইয়া 188। এটা হচ্ছে মহসিন হোসেন, ডক্টর মোহাম্মদ রেজাউল হক, সুবিন চৌধুরী, অনিল চন্দ্র, মানে অনেকগুলো স্যার আছেন এখানে, সম্ভবত এটা কাজল ব্রাদার্সের বই হতে পারে। এই বই দেওয়া আছে। দেখো দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি, এখানে সংকেত দেওয়া আছে CH3 CH2 ও CH2 CH3। দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই যে ডাইইথাইল ইথার। আরো আছে, শুধু এক জায়গায় না ভাইয়া, এই এমসিকিউটা অনেক জায়গাতেই আছে, তোমরা একটু দেখে নিও কনসেপ্ট বুকে। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসলাম, দ্রাবক নিষ্কাশন জিনিসটা কি বুঝবো, তারপর এখান থেকে আমাদের গাণিতিক প্রবলেম লাগবে। তাহলে কি বললাম, যে কোনো জৈব যৌগকে জলীয় দ্রবণ বা অন্য কোনো উপাদান থেকে আরেকটা দ্রাবক, জৈব দ্রাবক যোগ করে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় দ্রাবক নিষ্কাশন। কাজটা কিভাবে করা হয় একটু দেখো। ধরো আমরা এখানে মিশ্রণটা নিলাম, কি কি সেটা, জল, মানে অ্যালকোহলের জলীয় দ্রবণ আর কি, মানে জল এবং অ্যালকোহল। এই সামিত ইসলাম লিখেছো ভাই, রাতে আমাদের এখানে নেটওয়ার্ক খুব খারাপ থাকে, আর আজকেও অনেক। আরে ভাই এগুলো নিয়ে তো কথা হয়ে গেল, তোমরা একটা জিনিসের মধ্যে কেন আরেকটা জিনিস ঢুকাও বলো দেখি। বুঝতেছো না যে একটু অনলাইনে ক্লাস করছে, এখানে যদি কনসেন্ট্রেশনের ব্রেক থাকে তোমার, পড়া কিন্তু ভাই বুঝতে পারবা না। ওকে, এই ব্যাপারে তো আমরা কথা বললামই শুরুর দিকে। ওকে, তাহলে কি বললাম ভাই, এই যে অ্যালকোহলের জলীয় দ্রবণটা আছে এখানে, সেখানে আরেকটা দ্রাবক, এবং আমরা বলেছি দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডাইইথাইল ইথার, যোগ করে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় দ্রাবক নিষ্কাশন। এখন দেখো কিভাবে এই কাজটা করা হয়। কাজটা করা হয় কিভাবে দেখো, প্রথমে আমরা পৃথকীকরণ ফানেলে যে মিশ্রণ থেকে আমরা জৈব যৌগটা পৃথক করব, সেই মিশ্রণটা আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে ইথার যোগ করলাম। ইথার একটা জৈব যৌগ, জৈব দ্রাবক, উৎকৃষ্ট জৈব দ্রাবক। এখন দেখো একটা জিনিস তোমরা খাতায় লিখে রাখতে পারো, যে কোনো জৈব যৌগ জলের তুলনায়, যে কোনো জৈব যৌগ জলের তুলনায়, যে কোনো জৈব যৌগ জলের তুলনায় জৈব দ্রাবকে অধিক দ্রবণীয়, অধিক দ্রবণীয়। যে কোনো জৈব যৌগ জলের তুলনায় জৈব দ্রাবকে অধিক দ্রবণীয়। বলো ভাইয়া কেন এটা? তোমরা এই নামটা বোধহয় শুনেছ, লাইক ডিজলভ লাইক, লাইক ডিজলভ লাইক। রাজশাহী বোর্ড 2018-তে সম্ভবত ক নাম্বার প্রশ্নে এটা দিয়েছিল। রাজশাহী বোর্ড 2018-তে সম্ভবত ক নাম্বার প্রশ্নে দিয়েছিল, লাইক ডিজলভ লাইক নীতি কি? লাইক ডিজলভ লাইক মানে হচ্ছে সমধর্মী পদার্থ, সমধর্মী পদার্থের মধ্যে অধিক দ্রবণীয় হবে, মানে যেটাকে আমরা চড়ে চড়ে মাস্তুত ভাই বলে থাকি। পোলার দ্রাবক, পোলার দ্রাবকে অধিক দ্রবণীয়। পোলার মানে তো ভাই বোঝো যাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে। পোলার দ্রাবক, পোলার দ্রাবকে
অধিক দ্রবণীয়। অপোলার দ্রাবক অপোলার দ্রাবকে অধিক দ্রবণীয়, মানে যে যেমন প্রকৃতির সে তেমন প্রকৃতির সাথেই দ্রবীভূত হবে। এখন জল আর অ্যালকোহল, ধরো জল আর অ্যালকোহল মিশ্রিত ছিল, এই অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, এটার একটা কারণ আছে যে অ্যালকোহল পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এটা পরের অংশে গিয়ে তোমরা পাবা। কিন্তু অ্যালকোহল একটা সমযোজী যৌগ, আবার এই জৈব যৌগগুলো কি ভাই বলো দেখি, সমযোজী যৌগ, এবং এটাও জৈব যৌগ এটাও জৈব যৌগ। খেয়াল করো তো ভাই, ধরে নাও তুমি একটা ছেলে বা তুমি একটা মেয়ে যাই হও না কেন, তোমার একটা খুব ভালো ফ্রেন্ড আছে, খুবই ভালো ফ্রেন্ড, তার সাথে ব্যাপক বন্ধুত্ব, এক মুহূর্ত না দেখলেও তাকে তুমি থাকতে পারবা না। এবার তোমাকে বলা হলো যে তুমি তোমার ফ্রেন্ডকে বেছে নিবা না তোমার বোনকে বা ভাইকে যাই বলো না, এটাকে বেছে, দুইজনে যে কোনো একজনকে বেছে নিতে হবে। কাকে তুমি বেছে নিবা? আমি কনফিডেন্ট ওই তুমি যদি বল যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে, তুমি নিশ্চয় তোমার ফ্রেন্ডকে বাদ দিয়ে ভাই বা তোমার বোনকেই বেছে নিবা, কারণ তোমরা একই প্রজাতি, সেম ভাবে এও জৈব যৌগ এও জৈব যৌগ। তাই জৈব যৌগ জলের চেয়ে জৈব দ্রাবকে অধিক দ্রবণীয়। এখন শোনো ভাই, এই যে মিশ্রণটাতে কি ছিল, জল এবং অ্যালকোহল, আমরা কি করলাম, এর মধ্যে ইথার যোগ করে ঝাঁকালাম। ইথার যোগ করে যদি ঝাঁকাই তাহলে কি হবে জানো, অ্যালকোহলটা জলকে ছেড়ে ইথারের মধ্যে চলে আসবে। এবং তোমরা বোধহয় জানো যে ইথার পানি অপেক্ষা হালকা, অর্থাৎ এই যে মিশ্রণের মধ্যে অ্যালকোহল আর ইথার জলের উপর ভেসে থাকবে। এইবার আমি কর্কটা যদি খুলে দিই তাহলে জল নিচের দিকে বের হয়ে চলে আসবে, আর উপরে কি থাকবে ভাই বলতো, অ্যালকোহল আর ইথার থেকে যাবে আর কি, মানে অ্যালকোহলটা ইথারের মধ্যে থেকে যাবে। এই যে একটা জৈব যৌগকে তার জলীয় দ্রবণ থেকে আরেকটা জৈব দ্রাবক যোগ করে এই যে পদ্ধতিটা আমরা পৃথক করলাম, এই পদ্ধতির নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা? তোমরা আমাকে একটু বলো তো, বা সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা একটু বলো, জাস্ট তারপর আমরা আরো ভিতরে ঢুকবো। শুধু সংজ্ঞাটা বলো তো ভাই, বুঝতে পেরেছো কিনা? একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, শাহরিয়ার শাওন লিখেছো জি ভাইয়া, সৌমদীপ রায় লিখেছো জি ভাইয়া, অর্পা জামান জি ভাইয়া, শাহরিয়ার শাওন পরিষ্কার, মুক্তাসিদ সাদিক জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, সাখাওয়াত হোসেন লিখেছো আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। এই যে থ্যাংক ইউ, বেশিরভাগই তোমরা লিখেছো, বুঝেছি যে এই যে একটা অ্যালকোহল একটা জৈব যৌগ, সেই জলের মধ্যে মিশ্রিত ছিল, সেই জল থেকে অ্যালকোহলটাকে আমরা পৃথক করলাম। কিভাবে পৃথক করলাম? আরেকটা দ্রাবক জৈব দ্রাবক ইথার যোগ করে। এই যে পদ্ধতিটার নামই হচ্ছে ভাই দ্রাবক নিষ্কাশন। কিভাবে কাজটা করলাম আমরা, এই ইথার যখন এই মিশ্রণের মধ্যে ঝাঁকালাম, ঝাঁকালে কি হচ্ছে, অ্যালকোহল যেহেতু একটা জৈব যৌগ, সে জলের চেয়ে জৈব দ্রাবকে অধিক দ্রবণীয়, জলকে ছেড়ে সে ইথারের মধ্যে চলে আসবে। আসলে জল যেহেতু ইথার যেহেতু পানি অপেক্ষা হালকা, ইথার পানির উপর ভেসে থাকবে। কি ইথার কি থাকবে, পানির উপর ভেসে থাকবে। আর আমি তখন কি করবো, কর্কটা খুলে নিচ থেকে পানিটা বের করে নিলে উপরে ইথার আর অ্যালকোহলটা পৃথক হয়ে যাবে, মানে ইথারটা অ্যালকোহলের মধ্যে পৃথক হয়ে যাবে। এই যে আমরা অ্যালকোহলটাকে জল থেকে ইথার যোগ করে, মানে নতুন একটা দ্রাবক যোগ করে পৃথক করলাম, এই পদ্ধতিটার নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আমাদের বইয়ে কিভাবে সংজ্ঞা লেখা আছে একটু দেখে নিই। কোন জৈব পদার্থকে তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ হতে একটি উপযুক্ত জৈব দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতির নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আমি যেভাবে বললাম একদম সেভাবে লেখা আছে যে কোনো জৈব যৌগ তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ থেকে, তোমাদের মেনলি জলীয় দ্রবণ থেকে লাগবে, মিশ্রণের মধ্যে আরেকটা দ্রাবক যোগ করে পৃথক করার যে পদ্ধতি, সেটাই হলো দ্রাবক নিষ্কাশন। এটা প্র্যাকটিক্যাল বিষয়। কাজটা কিভাবে করতে হয় আমি আরেকবার বলছি, যে এই অ্যালকোহল আর জলের মিশ্রণটা আমরা পৃথকীকরণ ফানে নিলাম, নিয়ে যে দ্রাবক দ্বারা, নতুন দ্রাবক যে দ্রাবক দ্বারা আমরা পৃথক করব, সেই দ্রাবকটা এখানে দ্রবীভূত করে যদি একটু ঝাঁকাই, তাহলে অ্যালকোহলটা কি করবে, জলকে ছেড়ে ইথারের মধ্যে চলে আসবে।
একবারে তো সবটুকু চলে আসবে না, কাজটা বারবার কয়েকবার করলেই দেখবা সম্পূর্ণ অ্যালকোহল ইথার থেকে জল থেকে ইথারের মধ্যে চলে এসছে। এই যে একটা নতুন জৈব দ্রাবক যোগ করে আরেকটা জৈব উপাদানকে তার জলীয় দ্রবণ থেকে পৃথক করলাম, এই পদ্ধতির নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এবার তোমরা একটু বলো তো ভাই, ধরে নাও আমরা সিনেমাতে কি দেখি, ধরো নায়িকাকে ভিলেন, ভালো করে শোনো বিষয়টা, নায়িকাকে ভিলেন কিডন্যাপ করে নিয়ে গেছে, নায়িকাকে ভিলেন কিডন্যাপ করে নিয়ে গেছে। এইবার নায়িকার বাবা আরেকটা মাস্তান ঠিক করলো ওই মেয়েটাকে উদ্ধার করার জন্য। ভালো করে বিষয়টা খেয়াল করো, উদাহরণটা, এই উদাহরণটা বুঝতে পারলেই দ্রাবক নিষ্কাশন একবারে ঝকঝকা ফকফকা বেলজিয়াম কাচের মতো হয়ে যাবে। যে একটা মেয়েকে ধরো, একটা মেয়েকে ধরো এ বি, বি একটা মেয়ে আর এটা হলো ভিলেন, এ বিটাকে কিডন্যাপ করেছে, করে এরা এক জায়গায় হয়ে গেছে এ বি। এইবার এই মেয়ের বাবা একটা মাস্তান ঠিক করলো সিকে, গিয়ে বলল যে তুমি বি কে উদ্ধার করে নিয়ে আসো। এখন সি যখন এখানে যাবে, গিয়ে বি কে তো উদ্ধার করে নিয়ে আসবে, মানে মেয়েটাকে তো উদ্ধার করে নিয়ে আসবে। এখানে কি কি শর্ত থাকতে হবে ভাই বলো তো? এখানে শর্ত হচ্ছে এই যে ভিলেন আর এই যে নতুন যে নায়ক, মনে করো নায়ককে পাঠানো হলো উদ্ধার করতে, এই দুইজন না আবার মিশে যায়, এরা যেন পরস্পর মিশ্রণীয় না হয়, এরা যেন অমিশ্রণীয় হয়। কারণ এরা দুইজন যদি বন্ধুত্ব করে ফেলে তাকে উদ্ধার করবে কেমনে? তাহলে প্রথম কথা হচ্ছে যে পুরাতন যে কিডন্যাপার ছিল, মানে পুরাতন যে দ্রাবক আর নতুন যে দ্রাবক আমি পৃথক করতে ব্যবহার করেছি, এই দুইটা যেন মিশ্রিত না হয়, এরা পরস্পর অমিশ্রণীয় হতে হবে। কিন্তু আরেকটা কি হতে হবে, এই যে মেয়েটা এর যেন মানে এর প্রতি যে আকর্ষণটা ভিলেনের প্রতি, তার চেয়ে যেন এর প্রতি বেশি হয়, মানে এর দ্রাব্যতা জলের চেয়ে যেন কি হয়, ইথারের প্রতি বেশি হয়। এই দুইটা শর্ত যেন অবশ্যই থাকে আর কি, যে নতুন যে ছেলেটা, নতুন যে মাস্তান মেয়েটাকে উদ্ধার করতে যাবে, তাহলে ওই মেয়েটার এর চেয়ে ভিলেনের চেয়ে এর প্রতি আকর্ষণ বেশি থাকতে হবে, তাহলে না এর সাথে চলে আসবে। আর এই ভিলেন আর নায়ক দুইজন যেন মিশে একাকার না হয়ে যায়, কারণ এরা মিশে গেলে তো আবার বন্ধুত্ব হয়ে গেলে একে পৃথক করবা তুমি কি করে? ঠিক একই ঘটনা এখানেও, একই ঘটনা এখানেও ভাই। পুরাতন যে দ্রাবক যাকে আমরা পৃথক করব আর নতুন যে দ্রাবক আমরা যোগ করব, পুরাতন যে দ্রাবক অর্থাৎ এই যে জল, সেখান থেকে তোমরা অ্যালকোহলটাকে কি করছে, পৃথক করছে। এই জল এবং ইথার পরস্পর যেন অমিশ্রণীয় হয়, এরা কিন্তু মিশবে না। আর যে উপাদানটাকে আমরা পৃথক করবো অ্যালকোহল, সে যেন যার মধ্যে মিশ্রিত ছিল তার চেয়ে নতুন যে দ্রাবকটা যোগ করব তার প্রতি বেশি আকৃষ্ট হয়, সেখানে যেন দ্রাব্যতা বেশি হয়। এই দুইটা শর্ত যেন অবশ্যই মাথায় থাকে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক এরকম দেখো বা, এইটা হলো নতুন মাস্তান মানে ইথার, এটা হলো ভিলেন মানে জল, আর বিটা হলো মেয়ে মানে অ্যালকোহল। আমি অ্যালকোহলকে উদ্ধার করব কার কাছ থেকে? জলের কাছ থেকে। তাহলে নতুন যে দ্রাবকটা যোগ করব, নায়ক যাবে, সে যেন এই জলের সাথে বন্ধুত্ব না করে ফেলে, মানে অমিশ্রণীয় যেন হয়। আর এই অ্যালকোহলটাকে যেন পৃথক করব, এর চেয়ে যেন এর প্রতি আকর্ষণ বেশি হয়, মানে মেয়েটা যেন ভিলেনের তুলনায় নায়কের প্রতি আকর্ষণ বেশি হয়, তাহলেই পৃথক করা যাবে। ক্লিয়ার? এই দুইটা শর্ত যেন ভাই তোমাদের মাথায় থাকে। তাহলে এই মোটামুটি এতক্ষণ আমরা দ্রাবক নিষ্কাশন জিনিসটা কি সেটা খুব ভালো করে বুঝলাম, তাই তো? দ্রাবক নিষ্কাশনটা খুব ভালো করে বুঝলাম আমরা। এটা নিয়ে তোমাদের কারো কোনো কথা আছে? এখন বলো তবে। আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। প্রথমে বলেছি কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ থেকে নতুন একটা দ্রাবক যোগ করে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় দ্রাবক নিষ্কাশন। কিভাবে কাজটা করা হয় সেটা আমি দেখালাম। এটা দেখা থেকে একটা গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছি, যে কোনো জৈব যৌগ জলের তুলনায় জৈব দ্রাবক অধিক দ্রবণীয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি আমি, সাধারণত দ্রাবক নিষ্কাশনে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে জৈব যৌগটা, সেটা হলো ইথার, মানে ইথক্স ইথেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি,
কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ থেকে যদি পৃথক করতে চাই, তাহলে নতুন যে দ্রাবক যোগ করব আমরা, আর যে জৈব যৌগটাকে পুরাতন দ্রাবক থেকে পৃথক করব, এই দুইটা যেন মিশ্রণীয় না হয়, এদের মধ্যে যেন বন্ধুত্ব তৈরি না হয়, এবং যে উপাদানটাকে আমরা পৃথক করব সেটা যেন ওই জলের তুলনায় এর প্রতি আকর্ষণ বেশি হয়, দ্রাব্যতা বেশি হয়। এতটুকুর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া বলো? ও আচ্ছা, হ্যাঁ, ইথার এই জন্যই ব্যবহার করি ভাইয়া, কারণ ইথার পানি অপেক্ষা অধিক হালকা, ফলে উপরে থেকে যায়, তো এখানে লেয়ার তৈরি হয়ে যায়, নিচ থেকে আমরা পানিটাকে পৃথক করে ফেলতে পারি, এই জন্য। সারিয়া সাউন্ড বুঝতে পারছো ভাই? এই জন্য। ওকে, সুন্দর বুঝে তো তোমরা লিখেছো, আর ব্যবহারগুলো তো তোমাদের অবশ্যই এমসিকিউর জন্য পরে রাখতে হবে। তোমরা দেখো ভাইয়া, জৈব যৌগের বিশোধন এবং বিশ্লেষণ থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন হয়েছে। তাহলে আমি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। আমি কনফিডেন্ট 2-3 বার যদি তুমি রুমে সংজ্ঞাটা পড়ো, তাহলে কিন্তু আমার মনে সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে। দেখো, এখনো তো বলতে পারবা কোন জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ থেকে নতুন কোনো জৈব দ্রাবক যোগ করে পৃথক করার পদ্ধতির নামই হলো দ্রাবক নিষ্কাশন। এইবার দেখো, এই দ্রাবক নিষ্কাশনের একটা সূত্র আছে, বন্টন সূত্র বলি আমরা। সেই সূত্র দিয়ে কতটুকু উপাদান তার মিশ্রণ থেকে পৃথক হলো সেটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। আমার কথা কি ভাই বুঝতে পেরেছো? যে কোনো একটা জৈব যৌগ তার জলীয় দ্রবণ থেকে কতটুকু পৃথক হলো, নিষ্কাশনটা কেমন হলো। সারিয়া সাউন্ড যাই ভাইয়া, প্র্যাকটিক্যালে ব্যবহারিক ক্লাসে সবসময় দেখা হয় যে যেটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে, পৃথকীকরণ কাজটা সহজ হবে, ল্যাবে সবসময় সেটাই ব্যবহার করা হয়। তাই প্রশ্নে কিন্তু বলা হয়েছে বেশি ব্যবহার করা হয় কোনটি, কি ঠিক আছে, অন্য ব্যবহার করা যায়, সুবিধাজনক কারণে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় করে। ওকে, আচ্ছা, কানিজ ফাতেমা কাকুলি লিখেছো সিনেমার কাহিনী শুনে 17 মিনিট দেরিতে এসেও সব ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইবার দেখো যে কোনো জৈব যৌগ থেকে, জৈব যৌগ তার জলীয় দ্রবণ থেকে পৃথক করতে গিয়ে কতটুকু পৃথক হলো, পৃথকীকরণটা কেমন হলো, এই জন্য একটা সূত্র আছে, যে সূত্রের নাম আমরা বলি বন্টন সূত্র। বন্টন সূত্র, আর এই সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী নার্স্টের বন্টন সূত্র। আমি কি বললাম? এই যে কোনো জৈব যৌগ থেকে তুমি উপাদানগুলো পৃথক করছো, সরি, কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ থেকে যে পৃথক করছো নতুন আরেকটা জৈব দ্রাবক যোগ করে, এই সংক্রান্ত যে সূত্রটা আছে সেটা হলো নার্স্টের সূত্র, নাম হচ্ছে বন্টন সূত্র। সেটা কি ভাইয়া জানো? দেখাচ্ছি সেই সূত্রটা কি। আজকে আমরা এই সূত্র নিয়ে ডিটেলস কথা বলবো। নার্স্টের বন্টন সূত্র বলে থাকি আমরা। ওকে, দেখো, এই একটা ধরো পৃথকীকরণ ফানেল নিলাম আমরা, একটা পৃথকীকরণ ফানেল। এখানে মনে করো ভাইয়া অ্যালকোহলের জলীয় দ্রবণ। তো ধরো আমার এই জলীয় দ্রবণের আয়তন ছিল VmL, এবং এর মধ্যে আমার অ্যালকোহলটা মানে দ্রব ছিল W গ্রাম। তাহলে খেয়াল করো, এই যে অ্যালকোহলের জলীয় দ্রবণ ছিল, যেখানে জলীয় দ্রবণের আয়তন আমার VmL আর W গ্রাম দ্রব আমার এখানে দ্রবীভূত ছিল। ওকে, এইবার দেখো ভাই, আমি এখানে কি করলাম, এবার এর মধ্যে ইথার যোগ করলাম। ভালো করে বিষয়টা খেয়াল করো,
ইথার যোগ করে ঝাঁকানো হলো। ঝাঁকানোর কারণে কি হলো, এই যে আমার অ্যালকোহলটা ডাব্লু গ্রাম ছিল, সেখান থেকে দেখো একটু তোমরা বিষয়টা, পৃথকীকরণ ফানেল, এই যে ভালো করে খেয়াল করো, আমার জলীয় দ্রবণের, এটা জলীয় লিখে রাখলাম, অ্যালকোহলের জলীয় দ্রবণ, জলীয় দ্রবণের আয়তন হলো VmL এবং ওখানে দ্রব মানে অ্যালকোহল মনে করো, দ্রবীভূত ছিল ডাব্লু গ্রাম। এইবার ইথার যোগ করে ঝাঁকানোর ফলে আমার জলীয় দ্রবণে আরো W1 গ্রাম অবশিষ্ট থাকলো। আমি মনে করো V1 ml ইথার, V1 ml ইথার যোগ করার কারণে W1 গ্রাম দ্রবীভূত থাকলো। আরো ভালো করে খেয়াল করো ভাইয়া, যে অ্যালকোহলের জলীয় দ্রবণের আয়তন নিয়েছিলাম আমরা VmL, যেখানে আমার অ্যালকোহলটা দ্রবীভূত ছিল W গ্রাম, এবার আমি ইথার যোগ করে ঝাঁকানোর কারণে এবার আমার ওই জলীয় দ্রবণে ইথার দ্রবীভূত আছে W1 গ্রাম, তাহলে বাকিগুলো কি হয়েছে, ইথারের মধ্যে চলে গেছে। তো নান্সটের বন্টন সূত্রে বলা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর অমিশ্রণীয়, মানে জল এবং ইথার পরস্পর অমিশ্রণীয়, তাদের মধ্যে কোন একটা উপাদান দ্রবীভূত করলে উপাদানটা দুইটা দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হয়ে যাবে, কি বললাম, দুটা দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হয়ে যাবে যেন তাদের ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুবক হয়। এটাই সূত্র, কেডি, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বলি আমরা এটাকে, কেডি। এটাই হলো বন্টন সূত্র। আমি ক্লিয়ার বুঝাই দিচ্ছি, টেনশন নাই, একটু ক্রিটিক্যাল, কিন্তু বোঝার পর দেখবে ঝকঝকা ফকফকা লাগবে। এই যে তোমরা বললা দ্রাবক নিষ্কাশন তোমরা খুব ভালো বুঝেছ, তোমার অনেক বন্ধুকেই বা অনেক বড় ভাইকেও যারা সেকেন্ড ইয়ারে আছে জিজ্ঞেস করে দেখবা যে দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি এগুলো ভালো বুঝি না, তখন সে তোমাকে বলবে এগুলো বোঝার জিনিসও না, এগুলো মুখস্থ করতে হয়। কিন্তু তোমরা তো একটু আগে বা দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা পড়লা, এটা কি মুখস্থ করতে হবে? বোঝাই যায়। এটাও তাই, দেখো ভাই একটু, মুখলেস রহমান লিখেছো ভাই, টেস্ট পেপারে দেখলাম বিগত বছরে গুলো, তোমাদের কি মনে হয় ভাই? মুখলেস রহমান, আমি কি প্রশ্ন না দেখে এসে পড়াচ্ছি তোমাদের? দ্রাবক নিষ্কাশন প্রশ্ন এসছে কিনা এমসিকিউ, বিগত সালের এমসিকিউ দেখো, তাহলে বুঝতে পারবা। আমি তো বলেইছি এগুলা সিকিউ খুব একটা হয় না। তারপর অ্যাডমিশন টেস্ট তো আছেই, তোমাদের কনসেপ্ট বুক আমি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, দেখবা লাগে কিনা। আর যদি মনে করো যে ওগুলো গিয়ে অ্যাডমিশন টেস্টেই পড়বো, পড়াই মানে থেকেই যাবে, কিন্তু তখন গিয়ে আর পড়া হবে না, কি ঠিক আছে? সুতরাং এইগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে যেটা পড়ানো হচ্ছে সেটা পড়ো। আমি কিন্তু ভাই ফাঁকিবাজি একদম পছন্দ করি না। ওকে, তোমাদের কি মনে হচ্ছে আমি শখ করে এই পড়াগুলো পড়াচ্ছি, লাগবে না তারপরেও? কি ঠিক আছে? আর যারা তোমাকে বলবে লাগবে না, তারা বুঝবা তারা নিজেরা ভালো বোঝে না, বুঝাতেও পারে না, এই জন্য বলে লাগবে না। আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা লাগে কি না। ওকে, তো দেখো তাহলে কি বললাম, আমি আবারও বলছি যে এই যে ভাই এখানে কি ছিল, ধরো অ্যালকোহল, অ্যালকোহল ছিল উপাদান, তাই না? এটাকে পৃথক করছি। তো বলছে তাপমাত্রা যদি স্থির রাখা হয়, তাহলে এই যে দেখো অ্যালকোহলের এই জলীয় দ্রবণের মধ্যে যদি আমি ইথার যোগ করি, তাহলে অ্যালকোহলটা জল এবং ইথার দুটার মাঝেই এমন ভাবে বন্টিত হয়ে যায় যে দুইটার ঘনমাত্রার অনুপাত C1টা, এটাও একই জিনিস, C2/C1 = KD, একই জিনিস, KD একই জিনিস। C1টা মনে করো অন্য দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ঘনমাত্রা, অন্য দ্রাবকে বা নতুন দ্রাবকে মনে করো, নতুন দ্রাবকে, আর C2 হচ্ছে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে। ইলেকট্রিসিটি চলে গেল, তাই না? অসুবিধা নাই। সেটাই বলছি ভাই, বুঝছো? আমি যেগুলো তোমাদের পড়াবো সেগুলোকে কখনোই মানে পড়বো না এটা মাথার মধ্যে নিয়ে আসবা না। তোমাদের যেমন পড়তে কষ্ট হয়, আমার তো পড়াতে খারাপ লাগে, না লাগলে তুমি পড়াবো না।
ও বন্টন সূত্র বলছো কনসেপ্ট বুকের কত পেজে আছে? কনসেপ্ট বুকে আছে এটা 148 নাম্বার পেজ। বন্টন সূত্রটা তোমাদের কনসেপ্ট বুকের 148 নাম্বার পেজে আছে। বন্টন সূত্র পেজ 148, বন্টন সূত্র কনসেপ্ট বুকের পেজ 148 আছে। তাহলে কি বললাম? এটা আমরা নতুন দ্রাবকে দ্রবিত দ্রবের ঘনমাত্রা আর জলীয় দ্রবণের ঘনমাত্রা বলা হচ্ছে। এই যে অ্যালকোহল উপাদানটা দুইটা দ্রাবক যখন মিশ্রিত, এদের মধ্যে তো মিশ্রণ হবে না বলেছি, এই অ্যালকোহলটাকে যখন আমি দুটার মধ্যে দ্রবীভূত করব, এই অ্যালকোহলটা এই জল এবং ইথার দুটার মাঝে মানে পুরাতন দ্রাবক এবং নতুন দ্রাবক, সহজ কথা, ভিলেন এবং নায়ক একই কথা, এদের মাঝে এমন ভাবে বন্টিত হবে যেন দুটার ঘনমাত্রা অনুপাত ধ্রুবক হয়। আমরা সাধারণত অঙ্ক এই সূত্র দিয়ে করি আর কি, নতুন দ্রাবকে দ্রবিত দ্রবের ঘনমাত্রা আর জলীয় দ্রবণের ঘনমাত্রা। তুমি এটা দিয়ে করলেও কোনো সমস্যা নেই, একই উত্তর আসবে। ইচ্ছে হলো রুমে ট্রাই করে দেখো, তোমরা করতে পারবা। তাহলে আমাকে একটু বলো এই কথাটা বুঝতে পেরেছো কিনা, যে এই যে অ্যালকোহলটা যেটাকে আমরা পৃথক করছি, এই দুটা দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হবে যে দুটার যে দুই দ্রাবকের দ্রবীভূত অবস্থায় অ্যালকোহলের যে ঘনমাত্রার অনুপাত সেটার মান একটা ধ্রুবক হয়। এটা পরীক্ষিত, এটাকেই বলা হয় নান্সটের বন্টন সূত্র। ওকে, ওকে, তাহলে আমরা সূত্রটা জানলাম যে অ্যালকোহল জৈব যৌগটাকে তার জলীয় দ্রবণ থেকে যখন ইথার যোগ করে পৃথক করব, এই অ্যালকোহলটা দুটা দ্রাবকের মাঝে এমন ভাবে বন্টিত হবে যেন দুটার ঘনমাত্রা অনুপাত সবসময় ধ্রুবক হয়। এইবার দেখো, এই সূত্রকে ক্যালকুলেশন করে আমরা একটা সূত্র দাঁড় করাতে পারবো যেটাতে সহজে অঙ্ক করতে পারবো। সূত্রটা কি একটু দেখো তোমরা। তাহলে যেহেতু মূল সূত্র C1/C2 = KD, বা C1টা আমি কি বললাম ভাইয়া? নতুন দ্রাবকে দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা, আর C2টাকে আমরা কি বললাম? জলীয় দ্রবণের দ্রবীভূত দ্রবের ঘনমাত্রা। তাহলে আমার ছিল W গ্রাম, এখন জলীয় দ্রবণে আছে W1। কি জলীয় দ্রবণ কতটুকু আছে ভাই এখন? W1। তাহলে W1 বাই হচ্ছে আয়তন, কত আয়তন ব্যবহার করেছি আমরা? জলীয় দ্রবণ V বাই V। আর দেখো তো ভাইয়া, জলীয় দ্রবণে আমার অ্যালকোহল ছিল W গ্রাম, ইথার যোগ করার পর এখন জলীয় দ্রবণে আমার W1 গ্রাম অবশিষ্ট আছে। তাহলে কতটুকু নিষ্কাশিত হয়ে গেছে? ইথারের মধ্যে কতটুকু চলে গেছে? এইটা না, W - W1। আর কত আয়তন আমরা ইথার যোগ করেছি? = KD। এইটুকু বুঝতে পারলা কিনা আমি আরেকবার বলছি। এইটা হলো আমাদের বন্টন সূত্র, যে জৈব যৌগটা দুইটা দ্রাবকের মাঝে এমন ভাবে বন্টিত হবে যেন তাদের ঘনমাত্রা অনুপাতটা ধ্রুবক হয়। এখন আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, ভাইয়া ঘনমাত্রা মানে তো মোল বাই আয়তন, তো আপনি W বাই আয়তন লিখলেন কেন? লিখলাম এই জন্য ভাইয়া, তাহলে এখানেও মোল বাই আয়তন হতো, এখানেও মোল বাই আয়তন হতো। আর মোল সমান কি জানি আমরা? W/M। তার মানে এর নিচেও আমাকে M দিতে হতো, এর নিচেও আমাকে M দিতে হতো। দুটা তো একই পদার্থ, কারণ এই অ্যালকোহলই তো দুটার মধ্যে বন্টিত হয়ে যাচ্ছে, ফলে দুটা M তো আমার কেটে যেত। তাই আমরা N/V না লিখে W মানে বাই V লিখেছি আর কি, মানে ভরভাগ আয়তন লিখেছি। আমি আবারও বলছি তোমাদের, এইটুকু তো আমাদের বন্টন সূত্র, এটা তোমাকে মনে রাখতে হবে সূত্র। এটা সহজ কথা, যে যে যৌগটাকে পৃথক করব সেটা দুটা দ্রাবকের মাঝে এমন ভাবে বন্টিত হয়ে যাবে যেন তাদের ঘনমাত্রা অনুপাত একটা ধ্রুবক হয়। এইবার C1 মানে ঘনমাত্রা মানে কি? মোল বাই আয়তন। তো মোল বাই আয়তন না লিখে আমি ভরভাগ আয়তন লিখলাম, কারণ মোল সমান W/M। একই পদার্থই তো দুটার মাঝে বন্টিত হয়ে যাচ্ছে, ফলে দুটা M কি হতো? কেটে যেত। এই কারণে আমার বিশ্বাস এখন তোমরা এটা বুঝতে পেরেছ। এইবার আমি এগুলো মিশাই দিয়ে ক্যালকুলেশন করব।
এই তোমরা নিজেদের মধ্যে তো আলোচনা করেছো কেন? ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কি লিখতে পারি দেখো তো ভাই একটু, ভি ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু ওয়ান বাই ডাব্লু ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু কেডি। আমি আবারও বলছি, এইটা হলো আমাদের বন্টন সূত্র, এটা মনে রাখতে হবে যে আমরা যদি ওই যে দ্রব্যটাকে যে উপাদানটা পৃথক করব, দুইটা দ্রাবকের মাঝে এমন ভাবে বন্টিত হবে যে তাদের ঘনমাত্রা অনুপাত একটা ধ্রুবক হয়। তাহলে ঘনমাত্রা সমান মোল বাই আয়তন, কিন্তু মোলের পরিবর্তে আমরা ভরভাগ আয়তন লিখেছি এই জন্য যে একই উপাদানই তো দুটার মধ্যে পৃথক হয়ে যায়। এখানেও আণবিক ভর যা বসতো এখানেও তাই বসতো, দুটা কেটে যেত। তাহলে আমার প্রথমে ছিল ডাব্লু, সেখান থেকে নিষ্কাশিত হওয়ার পর আসা জলীয় দ্রবণ ডাব্লু ওয়ান, তাই ডাব্লু ওয়ান বাই ভি, কারণ আমরা জলীয় দ্রবণ আয়তন ভি ছিল। আর এটা যদি প্রথমে ছিল ডাব্লু, নিষ্কাশিত হয়ে এখন আসে ডাব্লু ওয়ান, তাহলে নিষ্কাশিত কতটুকু হয়েছে? ডাব্লু মাইনাস ডাব্লু ওয়ান। এইবার দেখো একটু গুণ করে নিই আমরা, ভি ডাব্লু মাইনাস ভি ডাব্লু ওয়ান ইজ ইকাল টু কেডি ডাব্লু ওয়ান ভি ওয়ান। তো যেহেতু কতটুকু নিষ্কাশিত হচ্ছে মানে কতটুকু অবশিষ্ট আছে, তাহলে তো আমরা পেয়ে যাব কতটুকু নিষ্কাশিত হচ্ছে, তাই না? তাহলে দেখি একটু আমরা ডাব্লু ওয়ান গুলো একদিকে নিই, কেডি ডাব্লু ওয়ান ভি ওয়ান প্লাস ভি ডাব্লু ওয়ান ইজ ইকাল টু ডাব্লু ভি, বা ডাব্লু ওয়ান যদি কমন নিই, জাস্ট ক্যালকুলেশন করছে এখন, ডাব্লু ওয়ানটা কমন নিলে কেডি ভি ওয়ান প্লাস ভি ইজ ইকাল টু ডাব্লু ভি। জাস্ট এখন ক্যালকুলেশন ভাই, আর কিছু না। এইবার তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? ডাব্লু ওয়ান ইজ ইকাল টু ডাব্লু ইন্টু ভি বাই কেডি ভি ওয়ান প্লাস ভি। এই যে সূত্র পেয়ে গেছি আমরা। এখন আমরা একটু তোমাদের সুবিধা লিখে দিচ্ছি ডাব্লু কোনটা কি আসলে। ডাব্লু ওয়ান ইজ ইকাল টু অনিষ্কাশিত অনিষ্কাশিত দ্রবের ভর। স্বাভাবিক না ভাইয়া? ওই যে আমরা উদাহরণে কি দেখলাম যে প্রথমে ছিল ডাব্লু ওয়ান, ইথার যোগ করার পর যখন ঝাঁকালাম অবশিষ্ট থাকলো ডাব্লু ওয়ান, তার মানে কি ডাব্লু ওয়ানটা অনিষ্কাশিত দ্রবের ভর, ডাব্লুটা কি নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর, নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর। ওকে, কে ডিটা হলো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা বন্টন গুণাঙ্ক বলা হয়, এটা ধ্রুবক, বন্টন গুণাঙ্ক। ভি ওয়ানটা হলো নতুন দ্রাবকের আয়তন, ভি ওয়ানটা নতুন দ্রাবকের আয়তন না ভাই? বা আরেকটা সুন্দর কথা লিখতে পারো তোমরা, নতুন দ্রাবকের আয়তন না বলে লিখতে পারো যে দ্রাবক দ্বারা নিষ্কাশন করা হয় তার আয়তন। আর ভি হলো যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয় তার আয়তন, যে দ্রাবক হতে নিষ্কাশন করা হয় তার আয়তন। আমি আবার বুঝাচ্ছি, টেনশন নেই ভাইয়া তোমাদের, তার আয়তন এই যে। আচ্ছা, একজন লিখছো ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু এর জায়গাটা আরেকবার বলবো, তাই তো? অসুবিধা নাই, আমি একটু দেখে নিই। আচ্ছা, এই যে ভাইয়া ডাব্লুটা হচ্ছে মোট জলীয় দ্রবণের মধ্যে যতটুকু ছিল তাই লিখেছি, দেখো নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর, নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর। আর আমি ইথার যোগ করে ঝাঁকানোর পর এখন অবশিষ্ট আছে ডাব্লু ওয়ান,
তার মানে কি অনিষ্কাশিত দ্রবের ভর। তাহলে কতটুকু নিষ্কাশিত হলো? ডাব্লু মাইনাস ডাব্লু1 এইটুকু নিষ্কাশিত হলো। এবং বন্টন সূত্রে বলা হচ্ছে তারা এমনভাবে নিষ্কাশিত হবে যেন দুটা দ্রাবকে ওই দ্রবের ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুবক C1 C2 = KD। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা নিয়ে আসলাম। তোমরা আমাকে একটু বলো তো ভাই, ক্যালকুলেশনটা বোঝা গেছে কিনা? মাহিন আবরার চৌধুরী একটু বলো তো ভাই। W1টা ছিল আমাদের নিষ্কাশনের পূর্বে, ইথার দিয়ে ঝাঁকানোর পর এখন অবশিষ্ট আছে W1, তাহলে কতটুকু নিষ্কাশিত হয়ে গেল? W মাইনাস W1। আবরার বলো তো ভাই, এখন বুঝতে পেরেছ কি? আচ্ছা, সৌরভ চৌধুরী ক্লিয়ার ভাইয়া। শাহরিয়ার শাওন লিখেছ জি ভাইয়া। ফারদিন রাব্বি বুঝেছি ভাইয়া। আসলে এটা একটু ক্রিটিক্যাল, মানে ক্যালকুলেশন ক্রিটিক্যাল না, জিনিসটা একটু ক্রিটিক্যাল। বললাম তো অনেক পোলাপান এগুলো ছেড়ে দেয়, করেই না। তো কেবল প্রথমবার করছো, আর দু একবার করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। অর্পা জামান লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, আমাকে একটু তোমরা বলো, সেটা হলো তাহলে W1 অবশিষ্ট আছে না, আমি আবার নতুন দ্রাবক যোগ করলাম সেম পরিমাণ V1, আবার V1 পরিমাণ নতুন দ্রাবক আমি যোগ করলাম। কি বাবা, ও কেটে গেছে। আবার আমরা একটা নতুন দ্রাবক যোগ করলাম, মানে ওই দ্রাবকটা আবার V1 যোগ করলাম, করার এখন আবার ঝাঁকালাম, আবার নিষ্কাশিত করলাম। এরপর অবশিষ্ট আছে W2, মানে এবার তো W1 অবশিষ্ট ছিল তাই না? এবার এই V1 ml আবার ওই সেম দ্রাবক দিয়ে যখন ঝাঁকালাম, এবার অবশিষ্ট আছে W2। তাহলে আমরা লিখতে পারি না? দেখো তো একটু, W2 অবশিষ্ট ইজিক্যাল টু W1 ইন্টু V বাই KD V1 প্লাস V। বলো এটা লিখতে পারি কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এটা লিখতে, এইটুকু বুঝতে পেরেছো কিনা। মানে আমার অবশিষ্ট ছিল W1 গ্রাম দ্রব্য, আমি আবার V1 ml ওই সেম দ্রাবক দ্বারা যখন আবার ঝাঁকালাম, ঝাঁকায় নিষ্কাশিত করার পর W2 গ্রাম অবশিষ্ট ছিল। তাহলে লিখতে পারি না W2টা হলো কি অবশিষ্ট, আর W1 কি নিষ্কাশনের পূর্বে। আর এটা তো বুঝতে পারছো সূত্র থেকে এসছে। এটা লিখতে পারি কিনা বলো। আচ্ছা, মাহফুজা শিরিন লিপি একটু ক্রিটিক্যাল ভাই, তোমাদের তো ক্লাসের শুরুতে আমি বলেছি সবই যে একদমই অ্যালকোহলের মতো ইজি হবে তা তো না, একটু টাইম দিতে হবে, যেটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা জি ভাই, অবশ্যই পারেন, ক্লিয়ার লেখা যায়। থ্যাংক ইউ জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ, লিখতে পারি। আচ্ছা, খুব সহজ জিনিস ভাই। W1টা কি ছিল? অনিষ্কাশিত দ্রবের ভর। আর Wটা কি? নিষ্কাশনের পূর্বের ভর। তাহলে এখানে তাই না, W2 হচ্ছে এখন অবশিষ্ট আছে, W1টা কি নিষ্কাশনের পূর্বে। তো আমরা কি করতে পারি দেখো, এখন W2 ইজিক্যাল টু W1, এই মানটা আমরা বসাই দিব এখানে, W1টা বসাই দিব। তাহলে W1 এর মান বসালে কি হবে দেখো তো, এখানে W ইন্টু V বাই KD V1 প্লাস V। জাস্ট কিছু করিনি ভাইয়া, W1 এর মান বসাই দিয়েছি। W1 সমান এইটা, জাস্ট W1 এর মান বসিয়েছি, ইন্টু এটা ঠিকই আছে V বাই KD V1 প্লাস V। কি ঠিক আছে? এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। একটু জানাও তো ভাই, এইটা বুঝতে পারছো? কিচ্ছু না ভাই, W2 ইজিক্যাল টু যে W1 সমান এইটা আমরা জানি, ওই জায়গাটুকু শুধু বসাই দিয়েছি, আর এইটা তো ঠিক আছে।
হ্যাঁ এসপি দাস, একদম ঠিক ধরেছো ভাইয়া তুমি। থ্যাংক ইউ, সবাই লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ। এটা এসপি দাস খুব সুন্দর বুঝতে পেরেছে, ও বলে দিয়েছে অলরেডি যে W2 ইজ ইকাল টু ডাব্লু, আর এইটুকু তাহলে কি ঘাত হয়ে যাবে V বাই KD V1 প্লাস V স্কয়ার। তার মানে আমি দ্বিতীয়বার নিষ্কাশন করলাম, তাহলে তৃতীয়বার যদি নিষ্কাশন করি বলতে পারি না এবার W3, আবার যদি ওভাবেই ক্যালকুলেশন করি, আবার এভাবেই W2 আসবে, এই মানটা আবার বসাই দিব, এটা হবে কিনা দেখো তো, W ইন্টু V বাই KD V1 প্লাস V কিউব, এটা হবে কিনা বলো তো। আবার আমি তৃতীয়বার নিষ্কাশন করলাম, আবার W3 অবশিষ্ট হলো, তাহলে W3 সমান কি লিখতাম, W2 ইন্টু এইটা, W2 এর মান এটা লিখতে পারতাম কিনা বলো তোমরা আমাকে, এটা লিখতে পারতাম কিনা বা W3 সমান, মানে বোঝনি ভাই, আবার এই কাজটা করতে পারতাম না আমরা, আবার তাহলে W3 ইজ ইকাল টু W2 V বাই KD V1 প্লাস V, এই যে W2 এর মানটা আবার বসাই দিতাম, দিলে তো এটাই আসতো কিনা বলো তোমরা আমাকে। হ্যাঁ থ্যাংক ইউ, অনিদা মণিগ্রাম লিখেছে পাওয়ার বাড়তে থাকবে, হ্যাঁ ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন এইভাবে লিখলে কি আপত্তি আছে ভাইয়া তোমরা, WN ইজ ইকাল টু W ইন্টু V বাই KD V1 প্লাস V টু দি পাওয়ার N। দেখো তো এটা লিখতে পারতাম কিনা, WN-টা হলো আমি কনসেপ্ট বুকে লিখে দিয়েছি কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। WN-টা হলো অনিষ্কাশিত দ্রব্যের ভর, W হলো নিষ্কাশনের পূর্বের ভর, V হলো জলীয় দ্রবণের আয়তন, V1টা হলো লিখে দেওয়া আছে বইয়ে ভাইয়া, V1টা হলো যে দ্রাবক দ্বারা নিষ্কাশন করাবে তার আয়তন, আর N-টা হলো সংখ্যা কতবার নিষ্কাশন করা হলো। যদি 5 বার নিষ্কাশন করি তাহলে W5 ইজ ইকাল টু এইটা টু দি পাওয়ার 5। এইটুকু আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ। ও ফারদিন রাব্বি, থ্যাংক ইউ সো মাচ, আমি লিখার আগেই তুমি লিখে ফেলেছ না, থ্যাংক ইউ। তো আমার মনে হয় আমি আর তোমাদের এই সূত্রের অঙ্ক না করাই, আজকে তোমাদের হোমওয়ার্ক যেটা হলো, দেখো তোমাদের হোমওয়ার্কটা বলি ভাই আমি, সেটা হলো যেহেতু জিনিসটা একটু বেসিক্যাল, তোমাদের দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা তোমরা পড়বা, পেজ নাম্বার 148। আমি যেভাবে তোমাদের সূত্র প্রতিপাদন করলাম, রুমে খাতাটা বের করবা, করে করে প্রতিপাদনে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে গ্রুপে পোস্ট দিবা। আমি আগামী দিন তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করে এই সূত্রটা কিভাবে প্রয়োগ করা যায় সেই অঙ্কগুলো আমরা এখানে দেখব। এখানে তোমাদের কনসেপ্ট বুকে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অঙ্কগুলো একটু আগেও নিজেরা দেখে রাখতে পারো। ওকে, সামনে ক্লাসে আবারও আমরা দ্রাবক নিষ্কাশন নিয়ে কথা বলবো। তাহলে সামনে ক্লাস মানে আগামীকালকে বৃহস্পতিবার না, বা কালকেই তোমাদের ক্লাসটা হবে, আগামীকালই হবে ক্লাসটা। তাই আজকেই তোমরা দেখে রাখবা 11টায়। আজকের ক্লাসটা তো আসলে গত দিনের ছিল ভাইয়া, বুঝছো? তাহলে মাথায় থাকে যেন আগামীকাল বেলা 11টায় আমরা দ্রাবক নিষ্কাশন নিয়ে আবার কথা বলবো। আজকে তেমন কিন্তু কোনো হোমওয়ার্ক না, জাস্ট আমি যে জিনিসটা দেখালাম তোমাদের প্রতিপাদন, এইটা কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য দিলাম। থাকলে গ্রুপে পোস্ট দিবা, সেগুলো আমরা সলভ করবো। না থাকলে সূত্রটা কিভাবে প্রয়োগ করে অঙ্ক করা যায় সেটা আমরা সামনে ক্লাসে মানে কালকেই বেলা 11টায় করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।